হুম। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের ডিজিটাল ডিভাইস অধ্যায়ের লেকচার 2 এ। আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং আমার বোর্ড সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্টে জানিয়ে দাও। আমরা খুব দ্রুতই ক্লাসটা শুরু করব এবং আজকের ক্লাসটা হতে যাচ্ছে খুবই 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 ইন্টারেস্টিং, কারণ আজকের এই ক্লাসটা থেকে তুমি ইনশাল্লাহ কোনো একটা বোর্ডে কমন পেয়ে যাবা। ঠিক আছে, গ নাম্বারের প্রশ্নে অন্তত কমন পেয়ে যাবা এবং গেট পড়ার আগে আজকের ক্লাসটা হচ্ছে সবচেয়ে বড় একটা বেসিক ক্লাস। ঠিক আছে, তো আজকের ক্লাসটা একদম ফার্স্ট টু লাস্ট দেখতেই হবে। তুমি যদি এই অধ্যায় পারতে চাও, আজকের ক্লাসটা মিস দিলে তুমি এই অধ্যায় কিচ্ছু বুঝবা না। সো প্লিজ ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত করবা, আর সবাই একটু দ্রুত সময়ের মধ্যে ক্লাসটা শেয়ার করে তোমার বন্ধুদেরকে ডেকে নিয়ে আসো, যেন সবাই মিলে আমরা একসাথে পড়তে পারি, সবাই মিলে আমাদের স্বপ্নটাকে জয় করতে পারি। সো কথা না বেরিয়ে আমরা শুরু করব। কে কোথা থেকে দেখছো এবং আমাদের লাইভটা সবকিছু ঠিক আছে কিনা সেটা জানাও, আর লাইভটাকে শেয়ার করে দিয়ে এবং বন্ধুদেরকে মেনশন করে ডান লিখতে পারো। ঠিক আছে, সবাই যদি একজন একজন বন্ধুকে মেনশন করে দাও, তাহলেও কিন্তু তোমাদের সবারই কিন্তু একজন একজন বেস্ট ফ্রেন্ড আছে, ঠিক না? তোমার বেস্ট ফ্রেন্ড আছে না? তোমার বেস্ট ফ্রেন্ডকে তুমি মেনশন করে দাও, যেন তোমার বেস্ট ফ্রেন্ড ক্লাসটা করতে পারে। ঠিক আছে, ওকে। অনেকে সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। ওকে, মোহনা শেয়ার এন্ড মেনশন ধান। সুষময় চক্রবর্তী, ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। সুষময় কিন্তু আমার এলাকার, ঠিক আছে, এলাকার ছোট ভাই। মোহনা ইসলাম, নাইম হোসাইন, সাদিয়া সুলতানা, এই আমাদের রেগুলার স্টুডেন্ট গুলা কই? সেজুতি, মাভিয়া, উর্মি, কোয়েল নন্দী, এরা কোথায়? শরণ, শরণ করে লাইভ ঠিক আছে স্যার? ওকে, লাইভ ঠিক আছে, সাউন্ডও ঠিক আছে, তাহলে আশা করি। আচ্ছা, আমরা খুব দ্রুতই শুরু করব। ওকে, সবাই একজন একজন করে মেনশন করে দাও, দেখবো সবাই সবার মেনশন দেখতে চাই। শরণ চলে আসছে, শরণের নাম বলতে বলতে চলে আসছে, যদিও ইয়াসিন। ও, আমার খুব কষ্ট লাগে, ছেলেদের পরিমাণে তো কম হয়, মেয়েরা বেশি থাকে কেন? আমি তো চাই আমার ক্লাসে 80% ছেলে দাও। এই ছেলেদেরকে পড়াইতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, ছেলেরা ক্লাসে থাকলে ভালো লাগে। আচ্ছা, ওকে। ও আচ্ছা, কোয়েল নন্দী আছে, ঠিক আছে, কমেন্ট না করাই ভালো। তো লেটস স্টার্ট। দেখো, আমাদের আজকে প্রথম যে টপিক, দেখো গতদিন আমরা পড়ছিলাম, কি কি পড়ছিলাম গতদিনের পড়াটা যদি একটু মনে করাই দেই, জাস্ট 2 মিনিটে যদি একটু মনে করাই দেই। দেখো, প্রথমে আমরা পড়ছিলাম ডিজিটাল ডিভাইস জিনিসটা কি। ডিজিটাল ডিভাইস কাকে বলে? যে যে সকল ডিভাইস সমূহ ডিজিটাল সিগন্যালের মাধ্যমে চলে তাকে বলা হয় ডিজিটাল ডিভাইস। এরপরে আমরা সেখান থেকে বলছিলাম ডিজিটাল সিগন্যাল জিনিসটা কি। ডিজিটাল সিগন্যাল হচ্ছে 0 এবং 1 দ্বারা গঠিত সিগন্যাল, সেটাকে বলা হয় ডিজিটাল সিগন্যাল। আমাদের ডিজিটাল ডিভাইস কোনগুলা? যেমন মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, হ্যাঁ, এই জাতীয় যতগুলা জিনিস আছে, স্মার্ট ওয়াচ, এই সবগুলাই হচ্ছে ডিজিটাল ডিভাইস। এগুলা যে চলে, বিভিন্ন কার্য সম্পাদন করে, আমরা কাজ করতেছি, সেটার জন্য একটা গণিত প্রয়োজন হয়। সেই গণিতটার নাম হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। কে আবিষ্কার করছে? জর্জ বুল আবিষ্কার করছে। এরপর আমরা পড়ছি বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলে? যে অ্যালজেব্রায় সবকিছুই যৌক্তিক, যৌক্তিক চলক, যৌক্তিক ধ্রুবক, যৌক্তিক অপারেশন নিয়ে কাজ করা হয়, সেটাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। সেখান থেকে আমরা পড়ছিলাম বুলিয়ান চলক, বুলিয়ান ধ্রুবক এবং বুলিয়ান ক্রিয়া। বুলিয়ান ক্রিয়া কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে যৌক্তিক যোগ, যৌক্তিক গুণ এবং যৌক্তিক বিপরীত। আজকে আমরা সেখান থেকেই শুরু করব, যে বুলিয়ান উপপাদ্য সমূহ। আমাদের 3 ধরনের ক্রিয়া আছে, একটা হচ্ছে অর বা যোগ, আর একটা হচ্ছে এন্ড বা গুণ, আর একটা হচ্ছে নট বা বিপরীত বা পূরক। মনে আছে এগুলা? সো দেখো, আমরা এখান থেকে আজকে শুরু করব। প্রথমেটা হচ্ছে অর। অরের কাছে মৌলিক উপপাদ্য গুলা কি হইতে পারে? ধরো আমার কাছে একটা চলক আছে এ, আমার একটা চলক হচ্ছে এ, তাহলে এ প্লাস এ সমান কত হইতে পারে? আবার গুণের ক্ষেত্রে এ ডট এ সমান কত হইতে পারে? ঠিক আছে, আবার
নটের ক্ষেত্রে একটাই, নটের ক্ষেত্রে পরে যাব। আবার দেখো এ প্লাস জিরো সমান কত হইতে পারে, আবার এ ডট জিরো সমান কত হইতে পারে, আবার দেখো এ প্লাস ওয়ান সমান কত হইতে পারে, এ ডট ওয়ান সমান কত হইতে পারে। আবার আরো একটা আছে এ প্লাস এ বার সমান কত হইতে পারে, এ ডট এ বার সমান কত হইতে পারে। এই কয়েকটাই হচ্ছে আমাদের মৌলিক উপপাদ্য, ঠিক আছে। এখন আসো আমরা এই উপপাদ্যগুলো প্রমাণ করি। দেখো আমরা পড়ছিলাম বুলিয়ান চলক, বুলিয়ান চলক, বুলিয়ান চলক কারা, যাদের মান নির্দিষ্ট নয়, যেমন এ বি সি ডি এরকম এক্স ওয়াই জেড, ঠিক আছে। এই সবগুলো ছিল বুলিয়ান চলক। আর বুলিয়ান ধ্রুবকের মধ্যে আমরা পড়ছিলাম বুলিয়ান ধ্রুবক, বুলিয়ান ধ্রুবক কোনগুলো ছিল, জিরো এবং ওয়ান, জিরো এবং ওয়ান। তাহলে এই চলকগুলোর মান হইতে পারে, চলকের মান কি কি হইতে পারে, চলকের মান অবশ্যই জিরো অথবা ওয়ান হবে। চলকের মান কি কি হইতে পারে, জিরো অথবা ওয়ান। যদি না বুঝো, না বুঝার সাথে সাথে প্রশ্ন করবো, আমি তোমার কোনো কোয়েশ্চেন এড়ায় যাব না। তবে কাইন্ডলি কেউ উল্টাপাল্টা একজনের কমেন্টের রিপ্লাই আরেকজন দেওয়ার কোনো দরকার নাই। আমি একদম ঠান্ডা মাথায় ভেঙে ভেঙে এমন ভাবে বুঝাবো যাতে ক্লাস 9-10 একটা ছেলেরা বুঝাইলে সে বুঝতে পারে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো তাহলে চলকের মান কি কি হইতে পারে, যেহেতু বুলিয়ান ধ্রুবক এ বি সি ডি এক্স ওয়াই জেড এবং বুলিয়ান ধ্রুবক হচ্ছে জিরো এবং ওয়ান, তাহলে এই ধ্রুবকগুলোর মান, এই চলকগুলোর মান হইতে পারে কেবল জিরো এবং ওয়ান। তাহলে এই যে এখানে এ আছে, দেখো আমি যদি একটা সূত্র নিয়ে একটু কাজ করি, এ প্লাস এ সমান কত, তাহলে বলতো এ এর মান কত হইতে পারে, এ এর মান হইতে পারে জিরো, এ এর মান হইতে পারে ওয়ান। তাহলে এ এর মান কত হইতে পারে, এ এর মান জিরো হইতে পারে, আর হচ্ছে এ এর মান ওয়ান হইতে পারে। এ এর মান জিরো হইতে পারে, আবার এ এর মান ওয়ান হইতে পারে। তাহলে এই এর মান জিরো হইলে এই এর মানও জিরো, এই এর মান ওয়ান হইলে এই এর মানও কত, ওয়ান। দেখো দুই ক্ষেত্রে আনসার কত আসে, জিরো আর জিরো যোগ করলে কত হয়, জিরো। ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয়, গত ক্লাসের পড়া, যে কোনো একটা ওয়ান হইলেই আউটপুট ওয়ান, যে কোনো একটা ওয়ান হইলেই উত্তর কত হয়, ওয়ান। তার মানে দেখো আমি এ এর মান যত বসাইছি, এখানে আমি এ এর মান যত বসাইছি আমার রেজাল্টও তত হয়েছে, এ এর মান যত বসাইছি রেজাল্টও তত হয়েছে। তার মানে কি আমি বলতে পারি না এ প্লাস এ সমান এ, এ প্লাস এ সমান এ, কেননা এ এর মান যা বসাইছি রেজাল্ট তাই আসছে, সেই আমি বলতে পারি এ প্লাস এ সমান এ। তাহলে আমি এটার উত্তর বলতে পারি এ প্লাস এ সমান এ। বলো বুঝতে পারছো কি না, এ প্লাস এ সমান এ। আই হোপ এটা বুঝতে পারছি সবাই। এরপরে দেখো এ প্লাস জিরো, এ প্লাস জিরো সমান কত হয়, দেখো এ প্লাস জিরো, এ প্লাস জিরো সমান কত, তাহলে এ এর মান আমরা একবার জিরো বসাইতে পারি, একবার ওয়ান বসাইতে পারি। তাহলে জিরো প্লাস জিরো, ওয়ান প্লাস জিরো। তাহলে দেখো তো আনসার কত আসতেছে, আনসার কত আসছে, জিরো আর জিরো যোগ করলে জিরো, ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান। তার মানে আমরা এ এর ভ্যালু যা বসাইছিলাম, এ এর ভ্যালু যা বসাইছিলাম তাই কিন্তু আনসার হয়েছে। দেখো এ এর ভ্যালু জিরো বসাইছিলাম, আনসার জিরো হয়েছে, এ এর ভ্যালু ওয়ান বসাইছিলাম, আনসার ওয়ান হয়েছে। তার মানে এ প্লাস জিরো সমান এ, এ প্লাস জিরো সমান এ। বা এটা নর্মালের মতোই লাগে, দেখ জিরোর সাথে কোনো কিছু যোগ করলে ওইটাই হয়, জিরোর সাথে কোনো কিছু যোগ করলে ওইটাই হয়। আচ্ছা পরেরটা দেখো এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান সমান কত, এ প্লাস ওয়ান সমান কত, এ এর মান কত হইতে পারে, এ এর মান জিরো হইতে পারে, আবার এ এর মান ওয়ান হইতে পারে, প্লাস ওয়ান প্লাস এই যে ওয়ান। তাহলে দেখো তো যে কোনো একটা ওয়ান হইলে আউটপুট হয় ওয়ান, যে কোনো একটা ওয়ান হইলে আউটপুট হয় ওয়ান। তার মানে আমি এখান থেকে বলতে পারি এ প্লাস ওয়ান সমান ওয়ান, কারণ যে কোনো একটা ওয়ান হইলে আউটপুট ওয়ান, এই যে কোনো একটা ওয়ান মানে আউটপুট ওয়ান। তাহলে এ প্লাস ওয়ান সমান কত, ওয়ান, এ প্লাস ওয়ান সমান কত, ওয়ান। আচ্ছা এখন আসো এ ভার, এ ভার জিনিসটা কি, দেখো এ ভার, এ বার মানে কি বলছিলাম যে জিরোর উপরে বার দিলে সেটা ওয়ান হয়, আবার ওয়ানের উপরে বার দিলে সেটা কি হয়, ওয়ানের উপরে বার দিলে সেটা হয় জিরো। এই যে একের পরিপূরকের মতো, জিরোর পরিবর্তে ওয়ান, ওয়ানের পরিবর্তে জিরো। যদি বুঝতে না পারো কোশ্চেন করবা। তাহলে জিরো এ ভার, জিরোর উপরে বার দিলে ওয়ান, ওয়ানের উপরে বার দিলে জিরো। তাহলে এ ভার কথাটার অর্থ কি, যদি তুমি এ এর মান ওয়ান নেও তাহলে এ বারের মান হবে জিরো, যদি এ এর মান জিরো নেও তাহলে এ বারের মান হবে ওয়ান। বিষয়টা হচ্ছে এরকম। এখন আসো তাহলে আমাদের এই চলকটার মান কত হইতে পারে, এই সূত্রটার মান কত হইতে পারে। তাহলে এ প্লাস এ বার, ঠিক না, এ প্লাস এ বার।
এখন দেখো a এর মান আমি বসাইতে পারি 0, a এর মান আমি বসাইতে পারি 1। যখন a এর মান 0 হবে তখন a বারের মান কত হবে 1, যখন a এর মান 1 হবে তখন a বারের মান কত হবে 0। বুঝতে পারছো? দেখো a এর মান আমরা 0 বসাইছি, তাহলে a বারের মান হবে 1, a এর মান 1 বসাইছি, তাহলে a বারের মান হবে কত 0। 0 প্লাস 1 আনসার কত 1, 1 প্লাস 0 আনসার কত 1, কারণ যে কোনো একটা 1 হলে আনসার কত 1, তাহলে এটার আনসার হচ্ছে আমাদের 1, এটার আনসার কত 1। আশা করি বুঝাইতে পারছি। এখন আসো, এটা হচ্ছে আমি তোমাকে একদম নিয়ম অনুসারে বুঝাইলাম, এখন আসো আমি নরমালে বুঝাই। নরমাল হচ্ছে দুইটা একজাত জিনিস যোগ করলে একটা হয়। মনে থাকবে কি বললাম? দুইটা একই জাতীয় জিনিস যোগ করলে একটা হবে। দেখো a প্লাস a সমান কত হলো a, সেম ভাবে বলো তো, তাহলে b প্লাস b সমান কত হবে? b প্লাস b সমান কত হবে? b হবে। b প্লাস b সমান কত হবে? b হবে। বুঝাইতে পারছি? b প্লাস b সমান তাহলে b হবে। আবার দেখো জিরোর সাথে কোনো কিছু যোগ করলে ওইটাই হয়। যেমন আমি b প্লাস 0 দিলাম, b প্লাস 0 তাহলে কি হবে? b হবে। তাহলে কি হবে? b হবে। 1 এর সাথে যে কোনো কিছু গুণ যোগ করলে কত হয়? 1, যে কোনো একটা 1 হলে আউটপুট 1। তাহলে এটা তুমি যার সাথে যোগ করো, ধরো x এর সাথে তুমি 1 যোগ করলা, তাহলে আনসার কত? x, আনসার কত? x। ঠিক আছে? আবার দেখো a প্লাস a বার, এটা সবসময় আনসার হবে 1, এটা সবসময় আনসার হবে কত? 1, এটা সবসময় আনসার হবে 1। তাহলে এটা যদি তুমি, আমি যদি দেই y প্লাস y বার, y প্লাস y বার, তাহলে আনসার কত? 1, আনসার কত? 1। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কারো যদি কোয়েশ্চেন থাকে তাহলে সেক্ষেত্রে আমি বুঝাই দিব, আর যদি কোয়েশ্চেন না থাকে তাহলে সামনের দিকে আমরা অগ্রসর হইতে থাকবো। ঠিক আছে? আমরা একদম দেখবো আস্তে 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 আস্তে, একদম ওই যে একটা কথা আছে না, স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস, অর্থাৎ ধীর কিন্তু গতিশীল প্রতিযোগিতায় জয়লাভ করে। ওই যে খরগোশ আর ওই কি কয় খরগোশ আর শিয়ালের একটা গল্প ছিল না, যে কে আগে প্রতিযোগিতায় জিততে পারবে? খরগোশ আস্তে আস্তে চলে, এই জন্য তাকে খরগোশ কচ্ছপ আস্তে আস্তে চলে, সেই তো খরগোশ কচ্ছপে নেগলেক্ট করে বলতো যে তুমি তো আমার সাথে রান করলে পারবা না। কিন্তু আলটিমেটলি কি হয়েছিল? যে খরগোশ বেশি ফাস্ট দেখে, একটু ধরো একটা অধ্যায় একদম তাড়াতাড়ি পড়ে ফেলছে, সেজন্য সে থেমে যায়, মনে করে যে আমার বান্ধবী তো এখনো ওই জায়গা পর্যন্ত আসতে পারছে না, আমি রিল্যাক্সে করি। তখন কিন্তু যে পিছায় পড়ছিল সে ওই যে কন্টিনিউ করতে করতে স্লো এন্ড স্টেডিলি চলতে চলতে আগে চলে যায়। সো আমরা আস্তে আস্তে পড়বো, কিন্তু একদম স্মুথলি গুছায় যাবো। আমি তোমাদেরকে যা পড়াবো দেখবো সব গুছানো পাবো, একদম একদম গুছানো। হয়তো আমি তোমাদের আহামরি ভালো পড়াইতে পারি না, আমি চেষ্টা করি সর্বোচ্চ ভালো পড়ানোর বা বুঝানোর, কিন্তু আমি তোমাকে এইটুকু গ্যারান্টি দিতে পারবো, আমি তোমাকে বেস্ট গুছাইয়া দিতে পারবো। হয়তো বেস্ট পড়াইতে পারবো না, এটা তোমরা বিচার করবা, এটা আমার কাছে নাই। কিন্তু আমি যেভাবে মনে করো তোমাদের সবগুলো অধ্যায় সাজাইছি, আমি পার্সোনালি যেভাবে পড়ছি সেইভাবে সাজানো আছে। এখন পড়াইতেছি, আরো এগুলাকে গুছাইতেছি। ঠিক আছে? অলংকার পড়াইতেছি, মেকআপ লাগাইতেছি। হ্যাঁ, তো আশা করি আমি বেস্ট তোমাদেরকে গুছাই দিতে পারবো, এইটুকু গ্যারান্টি আমি দিতে পারবো। আচ্ছা, পরেরটা দেখো। এখন গুণের ক্ষেত্রে তোমার জন্য ইজি হয়ে যাবে। দেখো এই জিনিসগুলাই জাস্ট গুণের ক্ষেত্রে চিন্তা করো, তুমি গুণের ক্ষেত্রে এই জিনিসগুলাই জাস্ট গুণের ক্ষেত্রে চিন্তা করো। দেখো দেখো এ ডট এ এর মান 0 হইতে পারে, আবার এ এর মান 1 হইতে পারে। এ এর মান 0 হইলে এ এর মানও 0, এ এর মান 1 হইলে এ এর মানও 1। তাহলে কত হইলো? 0 × 0 0, 1 × 1 1। তাহলে এ এর মান যা বসাইছে আনসারও তা আসছে, এ এর মান যা বসাইছে আনসারও তা আসছে। তাহলে এ ডট এ সমান কত হবে? এ। তাহলে আমি বলতে পারি এ ডট এ সমান কত? এ ডট এ সমান এ। এভাবে বলতে পারো যে দুইটা একই জাতীয় জিনিস গুণ করলেও একটা হয়, যোগ করলেও একটা হয়, গুণ করলেও একটা হয়। ঠিক আছে? যোগ করলেও একটা হয়, গুণ করলেও একটা হয়। ঠিক আছে? এরপরে দেখো এ ডট 0, এটা আমি আর তোমাদেরকে এত সূত্র যাব না। 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে আনসার কত হয় বলো তো? 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে আনসার হবে 0। তাহলে এটার আনসার হবে কত? এটার আনসার হবে 0, এটার আনসার হবে 0। আচ্ছা, এখন এরপরেরটা দেখো এ ডট 1, এ ডট 1। ঠিক আছে? তাহলে আমি এ এর মান যদি 0 বসাই, এ এর মান কত বসাইলাম? 0। তাহলে 0 × 1। আবার এ এর মান বসাইলাম 1, তাহলে দেখো কত হয়? 1 × 1, 1 × 1।
তাহলে জিরোর সাথে যে কোনো কিছু গুণ করলে আনসার হইতেছে জিরো। এক একে এক, এক একে এক। তাহলে দেখো এর মান আমরা যা বসাইছি, এর মান যা বসাইছি আনসার কিন্তু তাই পাইছি। এর মান জিরো বসাইছি আনসার পাইছি জিরো, এর মান ওয়ান বসাইছি আনসার পাইছি ওয়ান। ঠিক আছে, তাহলে এর মান যা বসাইছি তাই আনসার। তাহলে এটা সমান কত? এ ডট ওয়ান সমান কত? এ। তাহলে দেখো এর সাথে ওয়ান গুণ করলে কি এই হবে না? নরমালি তোমার এত কিছু চিন্তা করার দরকার নাই, এত রকেট সায়েন্স দেখার দরকার নাই। ধরো এ একে এ, এ একে এ। পরেরটা আসো, পরেরটাই জাস্ট একটু বোঝার আছে যে এ ডট এ বার সমান কত। এ ডট এ বার সমান কত? দেখো এ ডট এ বার, এ ডট এ বার। তাহলে আমরা এর মান কত বসাইতে পারি? এর মান বসাইতে পারি জিরো, আবার এর মান বসাইতে পারি ওয়ান, এর মান বসাইতে পারি জিরো, আবার এর মান বসাইতে পারি ওয়ান। এখন দেখো এর মান আমরা যখন জিরো বসাইছি জিরো, তাহলে এ বারের মান কত? এ বারের মান কত হবে বলো তো? এ বারের মান কত হবে? এই এ বারের মান হবে ওয়ান। এর মান জিরো বসাইলে এ বারের মান ওয়ান হয় না? উল্টে যাবে না? জিরোটাকে উল্টাইলে কত হবে? এই যে জিরোটাকে উল্টাইলে কত হবে? এই যে জিরোটাকে উল্টাইলে কত হবে? ওয়ান। ঠিক আছে, এরপরে দেখো এর মান যখন আমরা ওয়ান বসাবো, এর মান যখন ওয়ান বসাইছি তখন এবারের মান কত? জিরো। তখন এবারের মান কত? জিরো। তাহলে জিরো ইন্টু ওয়ান আনসার কত? জিরো। জিরোর সাথে যে কোনো কিছু গুণ করলে জিরো। ওয়ান ইন্টু জিরো আনসার কত? জিরো। ঠিক আছে, তাহলে দুই ক্ষেত্রে আনসার হলো জিরো। তাহলে এ ডট এবারের মান কত? জিরো। এ ডট এবারের মান কত? জিরো। ঠিক আছে, জিরো। তাহলে দেখো যুগের ক্ষেত্রে এটা ওয়ান হয় আর গুণের ক্ষেত্রে এটা জিরো হয়। আসো দেখো দুইটাই এখন আমরা মনে রাখি। এগুলো হচ্ছে জাস্ট তোমাকে প্রমাণ করলাম, এখন আসো মনে রাখি। যুগের ক্ষেত্রেও দুইটা একজাত জিনিস যোগ করলে একটা হয়, দুইটা একজাত জিনিস গুণ করলেও একটা হয়। জিরোর সাথে কোনো কিছু যোগ করলে কত হয়? ওইটাই হয় না? ধরো 100 প্লাস জিরো আনসার কত? 100। তাহলে এ প্লাস জিরো আনসার কত? এ। জিরোর সাথে কোনো কিছু গুণ করলে আনসার কত হয়? জিরো। ধরো 100 গুণ জিরো, 100 গুণ জিরো, তাহলে কত হবে? 100 ইন্টু জিরো মান কত? জিরো। তাহলে জিরো। ওয়ান এর সাথে কোনো কিছু যোগ করলে ওয়ান হবে, কারণ এই যে ওয়ান এর সাথে যদি তুমি এ আনো, আমরা পড়ছিলাম যে কোনো একটা ওয়ান হইলেই আনসার হবে ওয়ান, যে কোনো একটা ওয়ান হইলে আনসার হবে ওয়ান। আর দেখো গুণের ক্ষেত্রে এর মান জিরো হইতে পারে আবার ওয়ান হইতে পারে। এর মান যখন জিরো বসাবা তখন এটা হবে জিরো ইন্টু ওয়ান, আনসার হবে জিরো। যখন ওয়ান বসাবা ওয়ান ইন্টু ওয়ান, আনসার হবে ওয়ান। অর্থাৎ যেই মান বসাইতেছে সেইটাই আসতেছে। তাহলে এ গুণ ওয়ান সমান এ, অথবা এভাবে এ একে এ, এ একে 100 গুণ এক, 100 গুণ এক, আনসার কত? 100। তাহলে এ গুণ এক, আনসার কত? ওয়ান। ঠিক আছে, পরেরটা দেখো। এই দুইটা জাস্ট তুমি একটু ভালো করে মনে রাখবা, এই দুইটা একটু মনে রাখবো, মনে রাখার মতো জিনিস এই দুইটাই জাস্ট। এই যে এটা, এইটা এবং এটা। ঠিক আছে, অর্থাৎ দেখো যোগ করলে ওয়ান হবে, গুণ করলে জিরো হবে। কোনো একটা রাশি এবং তার বিপরীত রাশি, কোনো একটা রাশি এবং তার বিপরীত রাশি যোগ করলে ওয়ান, কোনো একটা রাশি এবং তার বিপরীত রাশি গুণ করলে জিরো। এখন বলো এটা কি তোমাকে আমি ক্লিয়ারলি বুঝাইতে পারছি কিনা? যদি বুঝাইতে পারি তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাব। আচ্ছা, এটা একটু দ্রুত কমেন্ট করে জানাও যে এটা তোমরা সবাই বুঝতে পারছো কিনা, সবাই বুঝতে পারছো কিনা, এটা একটু দ্রুত জানাই দাও। এখন আসো নটের ক্ষেত্রে। নটটা আমরা অলরেডি পড়ে ফেলছি, যে এটাই নট, এই যে এটা নট। এটা যে এর উপরে যদি তুমি ভার দাও তাহলে এটা হচ্ছে জিরো হইলে জিরোর উপরে বার হইলে ওয়ান, আবার যদি এইটারে ওয়ান বসাও তাহলে ওয়ানের উপরে বার হইলে জিরো, ওয়ানের উপরে বার হইলে কত? জিরো। উল্টে যাবে, উল্টে যাবে। এখন কথা হচ্ছে যদি দুইবার উল্টাও, ধরো এ ডাবল বার, এ ডাবল বার, এটাকে পড়বো কিভাবে? এ ডাবল বার। দুইবার উল্টাইলাম। ধরো আমার এই মোবাইলটা, হ্যাঁ, এটারে আমি দুইবার উল্টাবো। এই যে এরকম আছে, একবার উল্টাইলাম, দেখো পিছনের অংশ আসলো, আরো একবার উল্টাইলাম, কি সামনের অংশ চলে আসলো না? কারণ আগে যেটা ছিল ওইটাই হয়ে গেল না। একটা জিনিসকে দুইবার উল্টাইলে কি আগেরটাই হয়ে যায়। যেমন এই মার্কারটা, ঠিক আছে, একবার উল্টাইলাম, এই যে দেখো একবার উল্টাইলাম, আরো একবার উল্টাইলাম, দুইটা বার মানে কি দুইবার উল্টাইলাম, দেখো তো আবার আগের জিনিসটা ফিরে আসছে না, আবার আগের জিনিসটা ফিরে আসছে। তার মানে এ ডাবল বার করলে সেটা হয়ে যাবে এ, সেটা হয়ে যাবে কত? এ। এ কে ডাবল বার করলে সেটা হয়ে যাবে এ। আশা করি এটা তোমাদেরকে বুঝাইতে পারছি, আশা করি এগুলো তোমাকে বুঝাইতে পারছি। এই স্লাইডটা তোমার এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বেসিক, গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বেসিক। ঠিক আছে, ওকে। এক্স লিখস, কোনটা বলছে? এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান এক্স হবে কেন? লিজা, লিজা দেখো
যে কোনো একটা ও সরি সরি, ঠিক আছে ঠিক আছে, লিজা গুড, লিজা গুড গুড। এটা কত হবে 1, x প্লাস 1 কত হবে, যে কোনো একটা 1 হইলে, যে কোনো একটা 1 হইলে আউটপুট কত 1। এটা টাইপিং মিস্টেক ছিল, তাইলে টাইপিং মিস্টেক ছিল, সরি। আর কেউ ধরতে পারিস নাই? আচ্ছা মোহনা, একটু পরে দেখে নিও, হ্যাঁ। এখন সবার জন্য যদি আবার রিপিট করি তাহলে ক্লাসটা বড় হয়ে যাবে, হ্যাঁ? কারণ আমার তো আরো ক্লাস কন্টেন্ট আছে, আরো তো পড়াইতে হবে। এখন যদি আবার এটা পরে আপনি ওইটো ভুল লিখছেন, হ্যাঁ একটু ভুল লিখছিলাম, ঠিক আছে। আচ্ছা এখন আসো আরো কয়েকটা সূত্র, আরো কয়েকটা সূত্র এবং ইজি সূত্র। এগুলা কোনো সূত্রই না, এগুলা জাস্ট জাস্ট বইয়ে লিখে রাখছে যে এটি সূত্র, আসলে এগুলা কি কোনো সূত্রই না, খুব ইজি জিনিস। দেখো বিনিময় সূত্র, তার মানে এ প্লাস বি যে কথা বি প্লাস এ একই কথা, এ প্লাস বি যে কথা বি প্লাস এ একই কথা। দেখো তো এটা কি কোনো সূত্র হইলো? এ প্লাস বি যে কথা বি প্লাস এ একই কথা। যেমন 5 যোগ 6 যে কথা 6 যোগ 5 একই কথা। কিন্তু আমার তো এখানে এই উদাহরণ দিলে কাজ হবে না। এই উদাহরণ দিলে কি কাজ হবে রে? এখানে কি আমি 5 6 5 6 এগুলা ইউজ করতে পারবো? ইউজ করতে পারবো না। তাহলে আমার উদাহরণটা দিতে হবে, উদাহরণটা দিতে হবে 1 এবং 0 দিয়ে, 1 এবং 0 দিয়ে। যেমন আমি বললাম 1 প্লাস 0, 1 প্লাস 0, আনসার কত 1। আবার এটাকে উল্টা করে বললাম যে 0 প্লাস 1, আনসার কত 1। তাহলে সেম জিনিসই থাকলো না? সেম জিনিসই কিন্তু থাকলো। তাহলে এ প্লাস বি যে কথা বি প্লাস এ একই কথা। গুণের ক্ষেত্রেও সেম কথা কাটে, গুণের ক্ষেত্রেও সেম কথাই কাটে। ধর 0 গুণ 1 যে কথা 1 গুণ 0 একই কথা, কারণ দুই দিকে অ্যান্সার কত, দুই দিকে অ্যান্সার কত 0, ঠিক আছে। তাহলে এটা কি কোনো সূত্র হইলো? এটা কি কোনো সূত্র হইলো বল? এটা কোনো সূত্রই না। এরপর দেখো অনুষঙ্গ সূত্র। অনুষঙ্গ সূত্র হচ্ছে তিনটা রাশির মধ্যে যখন যোগ থাকবে, যে কোনো দুইটাকে যদি তুমি ব্র্যাকেট দিয়ে আলাদা করে ফেলো, যে কোনো দুইজনকে তুমি ব্র্যাকেট দিয়ে আলাদা করে ফেলছো, ঠিক আছে। যেমন মনে করো 1 প্লাস 0 প্লাস 1, দেখো এটা যে কথা, ব্র্যাকেটটা আমি পরে শেষের দুইটার মধ্যে দিলাম, ব্র্যাকেটটা আমি কই দিলাম শেষের দুইটার মধ্যে। তাহলে 1 প্লাস 0 প্লাস 1 এই শেষের দুইটার মধ্যে ব্র্যাকেট দিলাম। তাহলে দেখো কথা কিন্তু সেম কাহিনী হয়। একটু প্লিজ হোল্ড করো, আমাকে কল আসছে ইম্পর্টেন্ট। হ্যালো হ্যালো, হ্যাঁ ক্লাসে কল কাইটা দিছি, মানে কি একটু ব্যস্ত, ঠিক আছে, ক্লাস করাচ্ছি। আচ্ছা দেখো, তার মানে এটা প্রথম দুটার মধ্যে ব্র্যাকেট দিলা আর একবার শেষের দুটার মধ্যে ব্র্যাকেট দিলা। দেখো এতে কি কোনো মানের পরিবর্তন হইলো কিনা। 1 প্লাস 0 তে আনসার 1 প্লাস এই যে 1, তাহলে আনসার কত? দুইটা মিলায় দেখো 1 প্লাস 1 এ 1 হয়। এখানেও দেখি 1 হয় কিনা। 0 প্লাস 1 এ হয় 1, আর সামনে প্লাস 1 আছে, 1 প্লাস 1 সমান 1। তাহলে দেখো দুই পাশে সেম হয়ে গেছে। তার মানে আমি বলতে পারি প্রথম দুইটার মধ্যে ব্র্যাকেট আর শেষ দুইটার মধ্যে ব্র্যাকেট দিলে, শেষ দুইটার মধ্যে ব্র্যাকেট দিলে কোনো তফাৎ হয় না। সেম ঘটনাটা গুণের ক্ষেত্রে হবে, সেম ঘটনাটা গুণের ক্ষেত্রে হবে। এখানে যদি আমি সবগুলোতে গুণ দিয়ে দিতাম, যেমন আমি যদি দিতাম 1 প্লাস 0 ইন্টু 1, ঠিক আছে, আবার দিলাম এই প্রথম এখন শেষ দুইটার মধ্যে গুণ দিয়ে ব্র্যাকেট দিয়ে দিই, শেষ দুইটার মধ্যে ব্র্যাকেট দিয়ে দিই। দেখো মান আমার সেমই থাকবে। 0 সাথে যে কোনো কিছু গুণ করলে 0 ইন্টু 1, 0 সাথে যে কোনো কিছু গুণ করলে 0 ইন্টু 1। তাহলে 0 ইন্টু 1 কত হয় 0, 1 ইন্টু 0 কত হয় 0। তার মানে বাম পক্ষ এবং ডান পক্ষ সবসময় মিলে যায়, সবসময় মিলে যায়। এই হচ্ছে কয়েকটা সূত্র। এগুলো আসলে সূত্র না, জাস্ট কি বলে এগুলো খুদাই দিয়ে রাখছে, মানে এগুলো এমনি আমরা পারি, এগুলো তো খুদাই দেওয়ার দরকার এত ছিল না, তারপরও দিলাম। এখন আসো গুরুত্বপূর্ণ 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 টপিক, ঠিক আছে। এটার গুরুত্ব বলে শেষ করা যাবে না। যারা এত কোনো ক্লাসটা বুঝো নাই, না রে ভাই আমার জিএফএ কল দেয় নাই, বাসা থেকে কল দিচ্ছিল। আচ্ছা দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, আমি কিন্তু তোমাকে সাজেশনের জন্য ওয়েট করাবো না, যে পরীক্ষার আগের রাতে তোমাকে সাজেশনের ভিডিও দিব, এই লোক আমি না। আমি তোমাকে একদম এখনই বলে দিতেছি, এটাই সাজেশন। বউ ছাড়া যেমন সংসার হয় না, এই সত্যক সারণী ছাড়া ঠিক তেমনি ডিজিটাল ডিভাইস হয় না, ঠিক আছে। ডিজিটাল ডিভাইস অধ্যায় পড়তে তোমার এই সত্যক সারণী লাগবো, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো সত্যক সারণী, সাজেদুল ইসলাম অপু এই অধ্যায় পরীক্ষায় নাই, একদম অপুরে মাইর অ্যালবাম। তোর পরীক্ষা কোনটা?
তুই পরীক্ষা বলতে কি বুঝাস? ফার্স্ট হাফ ইয়ারলি পরীক্ষা, হাফ ইয়ারলি পরীক্ষায় কয়জন পাস করে সেটা আমাকে একটু তথ্যটা পরে দিস, ঠিক আছে? তাহলে হাফ ইয়ারলি তুই যদি টার্গেট করে পড়িস, কলেজের পরীক্ষা টার্গেট করে যদি তুই পড়িস, পাক্কা মারা খাবি ভাই। কারণ হচ্ছে কলেজে যারা প্রাইভেটে আছে তারা তো আরো পেনিক, তাদের প্রতি মাসে পরীক্ষা, প্রতি সপ্তাহে পরীক্ষা। এখন যদি তুমি ওই পরীক্ষার জন্য হ্যাম্পার্ড হয়ে যাও, ওই পরীক্ষা নিয়ে টেন্স হয়ে যাও, তাহলে তোমার পড়াশোনাটা করবা কখন? তোমার আলটিমেট টার্গেট হচ্ছে এইচএসসি, ঠিক আছে? তোমার গুছায় ফেলতে হবে। কলেজে পরীক্ষা জাহান্নামে যাক, তুই যদি পাসও না করিস কোনো ম্যাটার না। আমাদের সময় আমি নেত্রকোনা সরকারি কলেজে পড়াশোনা করছি, আমরা 400 স্টুডেন্ট ভর্তি ছিলাম, 401 জন। সেখান থেকে ফার্স্ট হাফ ইয়ারলি পরীক্ষায় মাত্র 17 জন পাস করছিলাম। তার মধ্যে তোদের ভাইয়া ছিল 17 জনের মধ্যে, মাত্র 17 জন, 401 জন। তারা কিন্তু সবাই এ প্লাস পায়ে ভর্তি ছিল। তার মানে বুঝো, এই কলেজের পরীক্ষা টার্গেট করে যদি তুমি পড়ো, তোমার মারা খাওয়া কেউ আটকাইতে পারবে না। সো প্লিজ এই কমেন্টে আর কেউ করো না যে এটা পরীক্ষায় নাই, ওইটা পরীক্ষা নাই। ওকে, তাহলে দেখো এই শতক সারণী আসবেই আসবে। এটা যে কোনো প্রশ্নের মধ্যে হোক বা কোনো একটা অঙ্কের ভিতরে ঢুকায় দেওয়া হোক, সরাসরি হোক, এইটা আসবেই। এটা আমি তোমাকে একদম লিখে দিতে পারবো যে এটা আসবেই। আচ্ছা, এখন আসো এই শতক সারণী জিনিসটা কি? শতক মানে ত্রোট, সারণী মানে টেবিল, তাহলে শতক সারণী, ঠিক না? একদম ডিকশনারি হয়ে গেল। জিজ্ঞেস করলাম যে শতক সারণী কি রে? কয় ত্রোট টেবিল। আরে বাবা, এটা তো সবাই জানে শতক সারণী মানে ত্রোট টেবিল। তুমি ডিকশনারি কেন? তুমি শতক সারণীর সংজ্ঞা বলো। আমি তোমাকে সংজ্ঞা জিজ্ঞেস করছি। দেখো, যেই সারণীর সাহায্যে, শতক সারণী একটা সারণী, যেই সারণীর সাহায্যে ভিন্ন ভিন্ন ইনপুটের মানের জন্য যৌক্তিক আউটপুট মান, দেখ কথা দুইটা, ভিন্ন ভিন্ন ইনপুটের মান, ভিন্ন ভিন্ন ইনপুটের মানের জন্য, ভিন্ন ভিন্ন ইনপুটের মানের জন্য যৌক্তিক আউটপুটের মান, কিসের মান? যৌক্তিক আউটপুটের মান। যৌক্তিক, ভিন্ন ভিন্ন ইনপুটের জন্য যৌক্তিক আউটপুটের মান পাওয়া যায়, সেটাকে বলা হয় শতক সারণী। এই দুইটা কথা মনে রাখ, যে ভিন্ন ভিন্ন ইনপুট এবং যৌক্তিক আউটপুট, ভিন্ন ভিন্ন ইনপুট, যৌক্তিক আউটপুট। তাহলে যেই সারণীর সাহায্যে ভিন্ন ভিন্ন ইনপুটের জন্য যৌক্তিক আউটপুট পাওয়া যায়, সেটাকে বলা হয় শতক সারণী। জিনিসটা কি? দেখ, আমরা যে যোগ করে আসছি, যে ধর আমি এটাই লিখলাম যে a প্লাস a সমান কত? a প্লাস a সমান কত? এটা পরে আসছি না? এ দুইটা একই জাতীয় জিনিস যোগ করলে একটা হয়। তাহলে এখানে আমার ইনপুট কোনগুলো ছিল? ইনপুট ছিল হচ্ছে এই a আর a। দেখ, ভিন্ন ভিন্ন ইনপুট দিলাম, দুইটা ইনপুট দিলাম, দুইটা ইনপুটের জন্য আউটপুট আসলো কত? 1। যেমন আমি বললাম 1 প্লাস 0 কত হবে? 1। 1 প্লাস 0 তে কত হবে? 1। তাহলে ইনপুট কি কি দিলাম? 0 এবং 1। আউটপুট কি পেলাম? 1। তাহলে এটাকে বলবো ইনপুট। তাহলে এটাকে কি বলবো? এটা একটা লাইট কালার, এটা হচ্ছে ইনপুট, ঠিক আছে? আর এই যে এটা আসলো, এটা কি? এটা হচ্ছে আউটপুট। এটা কি? আউটপুট। এই যে এই পাশে এটা ইনপুট, আর এই পাশে যা আসলো এটা ওইটা আউটপুট। বুঝাইতে পারছি? তাহলে ইনপুট কি ভিন্ন ভিন্ন দিলাম, যৌক্তিক একটা আউটপুট পাইছি। এই যে এটাকে যদি আমি একটা সারণীর মধ্যে দিই, একটা সারণীর মধ্যে দিই, এটাকে একটা সারণীর মধ্যে দিয়ে দিলাম যে 1 আর হচ্ছে 0, আউটপুট কত? 1। আউটপুট কত? 1। তাহলে এইখানে জাস্ট আমি লিখে দিলাম যে এটা a, আর এই 0 মানে কি? আবার, আর এটা মনে করো আমি আউটপুট ও দিলাম, ঠিক আছে? এই যে এরকম সারণী হয়ে গেলেই সেটাকে বলবো শতক সারণী। তোরা এখনই বোঝা লাগবে না, আমি শতক সারণী আরো পড়াবো। মানে আজকের টপিক হচ্ছে মেইনলি শতক সারণী। আচ্ছা, এখন দেখো শতক সারণী কোথায় কোথায় ব্যবহৃত হয়। শতক সারণীর মাধ্যমে সার্কিট কি? বিদ্যুৎ চলার পথ। যারা সায়েন্স পড়ছো তারা জানে বিদ্যুৎ চলার পথ, বিদ্যুৎ চলার পথ হচ্ছে সার্কিট। বিদ্যুৎ চলার পথ কি? সার্কিট। আউটপুট কি ধরনের হবে তা ঠিক করা হয়, সেখান থেকে বুলিয়ান রাশির মান বের করা যায়। দেখ, এই বুলিয়ান রাশির মান বের করা হয়। আস্তে আস্তে আমরা এগুলাই পড়বো। আমি জাস্ট তোমাকে আগে বিষয়গুলা একটু লেখা দিছি, পরে আমরা এগুলাই ডিটেলসে পড়বো। ইলেকট্রনিক সার্কিট তৈরি করা হয়। কি তৈরি করা হয়? ইলেকট্রনিক সার্কিট তৈরি করা হয়। তোমরা কখনো একটা মোবাইলের ভিতরে কি কি জিনিসগুলো থাকে দেখছো? ভাইঙা দেখছো? বা কোনো একটা ধরো মোবাইলের চার্জার দেখবা, বিভিন্ন কতগুলা ওই ডার্মের মতো জিনিস, অনেক ছোট ছোট জিনিস থাকে। এই জিনিসগুলোর ভিতরে এই ডিজাইনগুলা করা থাকে। এরপরে দেখো, বুলিয়ান উপপাদ্যের প্রমাণ করার জন্য শতক সারণী ব্যবহার করা হয়। ওই যে আমরা বুলিয়ান উপপাদ্যগুলো যে পড়ছি, এই যে আমরা সূত্রগুলা পড়ছি, এইগুলার প্রমাণ আমরা এই শতক সারণী দিয়েও করতে পারবো। শতক সারণী দিয়ে আমরা এগুলা প্রমাণ করবো, এগুলা দিয়ে শতক সারণীর প্রমাণ করা যায়। এরপরে
একটি বুলিয়ান রাশি সরলীকরণ করে, একটি বুলিয়ান রাশি সরলীকরণ করে, একটি বুলিয়ান রাশি সরলীকরণ করে নতুন একটি রাশিতে রূপান্তর করা যায়, নতুন রাশিতে রূপান্তর করা যায়। তুমি জাস্ট রিডিং করে রাখো, এটা তোমার মুখস্থ করতে হবে না, এটা কখনো পরীক্ষায় আসবে না। সরলীকরণ সঠিক কিনা তা পরীক্ষার জন্য সত্যক সারণী ব্যবহার করা হয়। তাহলে মোটা দাগের সত্যক সারণী কোথায় কোথায় ব্যবহার করা হয়? ইলেকট্রনিক সার্কিটে। ইলেকট্রনিক সার্কিট মানে বর্তনী, সার্কিটের বাংলায় হচ্ছে বর্তনী, সার্কিটের বাংলা কি? বর্তনী, লিখলাম না। এরপরে হচ্ছে সত্যক সারণী ব্যবহার করা করে আউটপুটের মান বের করা যায় এবং বুলিয়ান উপপাদ্যগুলা প্রমাণ করা যায়। সরলীকরণ করে সরলীকরণ সঠিক হয়েছে কিনা সেটা যাচাই করা যায়, সরলীকরণ সঠিক হয়েছে কিনা সেটা যাচাই করা যায়। আচ্ছা, এরপরে আসো, দেখো সরলীকরণ থেকে সমীকরণ থেকে সত্যক সারণী, এটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট টপিক আর কি। এটা গ নং প্রশ্নের জন্য, গ নং লিখে রাখো, গ নং প্রশ্নের জন্য। আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করাই দিব আজকের ক্লাসে। এই যে দেখো বোর্ড কোয়েশ্চেন আছে, তুমি ক্লাসটা শেষ পর্যন্ত করলে এই যে বোর্ড কোয়েশ্চেন পারবা। এই যে দেখো ঢাকা বোর্ড 2024, এই যে সমীকরণ থেকে সত্যক সারণী আসছে। এরপরে দেখো আবার ঢাকা বোর্ড 2023, অর্থাৎ পর পর 2 বছর একটা বোর্ডে একই জিনিস আসছে। তার মানে বুঝো এই টপিকটা কতটুকু গুরুত্বপূর্ণ, তার মানে বুঝো এটা কতটুকু গুরুত্বপূর্ণ। সুষময় না, এই সত্যক সারণীর ব্যবহার লিখো, এইসব আসে না। সত্যক সারণীর এই যে এরকম আসে না যে সত্যক সারণীর ব্যবহার লিখো, বাট এটা তুমি যদি আসে তুমি এমনি লিখতে পারবা, কারণ তুমি সত্যক সারণী নিয়ে এত এত পড়া পড়বা যে এগুলা এমনি তোমার পড়া হয়ে যাবে, এগুলা এমনি তোমার পড়া হয়ে যাবে। তাহলে আসো আমাদের নেক্সট স্লাইড, আমরা এখানে ছিলাম। হ্যাঁ, যে সমীকরণ থেকে সত্যক সারণী। আগে আসো, তোমাকে একটা সমীকরণ দিই, যে আমার যদি একটা সমীকরণ হয়, ধরো এই একটা সমীকরণ দেওয়া আছে যে y = a + b, খুবই সহজ একটা সমীকরণ, y = a + b। তাহলে এটার জন্য তুমি সত্যক সারণী কিভাবে আঁকবা? সত্যক সারণী আঁকার রুলস দেখো, এইটা রুলসটা একদম মুখস্থ করে রাখবা। রুলস লিখে দিচ্ছি, এটা একদম সবসময় টুটের আগে রাখবা। এক, প্রথম কথা, প্রথম হচ্ছে মূল চলক কয়টি? মূল চলক কয়টি সেটা বের করা। মূল চলক কয়টি? দেখো চলক মানে কি? যাদের মান চেঞ্জ হয় সেগুলো হচ্ছে চলক। তাহলে কাদের মান চেঞ্জ হয়? দেখো আমার এই সমীকরণে মূল চলক কয়টা? একটা এ আর একটা বি, তাহলে মূল চলক হচ্ছে 2টি। মূল চলক কয়টি? যদি 2টি হয়, 2টি হলে কোন একটা সমীকরণে তো 3টা হইতে পারে, ঠিক না রে? 3টি হইতে পারে না? কোন একটা সমীকরণে 3টা হইতে পারে না? 3টাও তো হইতে পারে। কোন একটা সমীকরণে কি 4টা হইতে পারে না? 4টাও তো হইতে পারে, 4টাও হইতে পারে। এই যে এখানে দেখ এ এবং বি, এখন কোন একটা সমীকরণে এ বি সি 3টাই থাকলো, তখন চলক কয়টা? 3টা। কোন একটা সমীকরণে এ বি সি ডি থাকলো, তখন চলক কয়টা? 4টা। সেই ক্ষেত্রে আমার ঘর বানাইতে হবে 2n সংখ্যক। কি সংখ্যক? 2n সংখ্যক। তাহলে n মানে হচ্ছে যেটা, এইগুলো হচ্ছে n এর ভ্যালু, এগুলো কিসের ভ্যালু? n এর ভ্যালু। এগুলো কিসের ভ্যালু? n এর ভ্যালু। তার মানে 2² সংখ্যক, মানে 4টা। তাহলে আলটিমেটলি 2টা ইনপুট হইলে, 2টা চলক থাকলে গড় হবে 4টা। 3টা চলক হইলে 2³ গড় হবে 8টা। 4টা চলক হইলে 2⁴ গড় হবে 16টা। গড় হবে কয়টা? 16টা। তাহলে বলো তো এই ক্ষেত্রে আমাদের গড় কয়টা বানাইতে হবে? গড় বানাইতে হবে 5টা, সরি গড় বানাইতে হবে কয়টা? 4টা। গড় বানাইতে হবে কয়টা? 4টা। তাহলে এখানে আমি একটু শর্ট করে লিখে দেই, যেটা হচ্ছে ঘর বানাতে হবে, ঘর বানাতে হবে। এখানে আমি লিখে দেই ঘর, মানে ঘর বুঝছো তো? ওই যে কোটা কোটা হয় না এরকম সারণী, এই যে দেখ। তাহলে আমার এখানে ঘর লাগবে কয়টা? 4টা। ঘর লাগবে কয়টা? মেইনলি 4টা। একটু সুন্দর করে আঁকাই, নাহলে তো আবার বলবি। তাহলে ঘর লাগবে হচ্ছে আমাদের 4টা। দেখো চারটা ঘর দিব। আগে আগে তুমি 4টা ভাগে ভাগ করবে, এমন করিস না বাবা।
এই যে 4টা ঘর হলো, ঠিক আছে? কয়টা ঘর হলো? 4টা। এরকম নিচে নিচে 4টা ঘর করতে হবে, অর্থাৎ 4টা সারি। এগুলোকে কি বলে? ঘর না বলে এটাকে সারি বলে দিই, সারি। এরকম এই যে সারি হচ্ছে আনুভূমিক বরাবর যে ঘরগুলো হয় সেগুলো হচ্ছে সারি। আর সব সময় কমন একটা লাইন লাগবে, সব সময় নোট, সব সময় কমন একটা, সব সময় এক ঘর বেশি নিব, এক ঘর বেশি নিব। কেন নিব? এই এক ঘরে হচ্ছে ইনপুট এবং আউটপুটের নাম লিখবো। কি লিখবো? ইনপুট। আপাতত জাস্ট চোখে দিয়ে তাকায় দেখতে থাকো, কোনো প্রশ্ন করার দরকার নাই। আমি তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে দিব, সেভাবেই লিখে দিব। পরীক্ষার খাতা এগুলো লিখতে হবে না। এটা হচ্ছে তোমাকে, এগুলো কোনো বইয়েও নাই, এটা আমি তোমাকে টেকনিক দিতেছি। এটা কোনো বইয়েও পাবা না, কোথাও পাবা না, এটা আমার টেকনিক, ঠিক আছে? এটা আমার টেকনিক। ইনপুট এবং আউটপুট লেখার জন্য একটা ঘর অতিরিক্ত লাগবে, ইনপুট এবং আউটপুট লেখার জন্য একটা ঘর কি লাগবে? অতিরিক্ত লাগবে। তাহলে আমার এখানে একটা অতিরিক্ত ঘর দরকার আছে। তাহলে দেখো আমি একবারে এখন সুন্দর করে আঁকাবো। তাহলে আমার কয়টা ঘর লাগবে টোটাল? টোটাল ঘর লাগবে কয়টা? টোটাল ঘর লাগবে 4টা। টোটাল ঘর লাগবে এইখানে 4টা, আরো একটা ঘর বেশি, এটার জন্য 5টা। তাহলে আমার টোটাল ঘর লাগতেছে, টোটাল ঘর লাগতেছে হচ্ছে 5টা। এই একটা, আরো লাগবে 4টা, আরো লাগবে কয়টা? 4টা। একটা বুঝলেই তুমি পৃথিবীর যত সত্য সারণী আছে সব পারবা, একটা বুঝলেই হবে, একটা বুঝলে হবে। তাহলে গড় কটা করলাম? 1 2 3 4 5, ঠিক আছে? ওই যে এখান থেকে 4টা, এখান থেকে 4টা, আর একটা গড় সবসময় এক্সট্রা করতে হবে। এই হচ্ছে 5টা। এখন তোমার দেখতে হবে ইনপুটের জন্য কয়টা গড় লাগবে। প্রথম এই পাশে ইনপুট লাগবে, সবসময় এরকম করবা যে ইনপুট, যে একটা এক্সট্রা গড় নিলাম, এটার মধ্যে ইনপুট লিখবো আর কি লিখবো? আউটপুট। ইনপুট লিখবো আর কি লিখবো? আউটপুট। ইনপুট এবং আউটপুট। এখন দেখো ইনপুট কয়টা? 2টা। ইনপুট কয়টা? 2টা। তাহলে ইনপুটের গড়টাকে যতগুলা ইনপুটে কাজ থাকবে ততগুলা ভাগ করব। 2 নাম্বার রুলস, 2 নাম্বার রুলস, যতগুলো কাজ থাকবে, বা তুমি এটা আরো সহজ করে দিই, কাজ না বলে লিখি, যতগুলো ইনপুট, যতগুলো ইনপুট থাকবে ততগুলো ভাগ করতে হবে, ততগুলো ভাগ করতে হবে। কারে গড় ভাগ করতে হবে? ইনপুটের গড়টাকে, ইনপুটের ইনপুটের গড়কে, ঠিক আছে? ইনপুটের গড়কে আমরা কতগুলো ভাগ করব? যতগুলো ইনপুট থাকবে। যেহেতু আমার ইনপুট 2টা, তাহলে আমার ইনপুটের গড়টাকে 2টা ভাগ করতে হবে। এই যে 2টা ভাগ করে দিলাম, দেখছো? ইনপুটের গড়টাকে কটা ভাগ করে দিলাম? 2টা ভাগ করে দিলাম। আচ্ছা, এখানে অবশ্য আরেকটু লেখা দরকার ছিল। আচ্ছা, ওটা পরে লিখে দিই, পরে লিখে দিই। ইনপুটের গড়গুলোকে যতগুলা ইনপুট থাকবে ততগুলা ভাগ করতে হবে। যেহেতু আমাদের ইনপুট 2টা, আমি 2টা ভাগে ভাগ করে নিয়েছি, 2টা ভাগে ভাগ করে নিয়েছি। ওকে। আচ্ছা, এখানে অবশ্য একটা না লিখে এখানে 2টা লিখবে, একবারে 2টা লিখতে সবচেয়ে সুবিধা হবে, নাহলে এটা নিয়ে আরো পেস লাগাবো। চাইছিলাম আরেকভাবে লিখতে, এখানে 2 লিখে, এখনো তো তোমরা লেখো নাই, তাহলে 2 লিখে নিও। এই 2টা করেই ইনপুটের এবং আউটপুট লিখবো, আর একটা করে হচ্ছে নাম লিখবো, আর একটা করে কি লিখবো? নাম লিখবো। এই 2টা করে লিখে নিই। তাহলে 2টা করে আমার এক্সট্রা দরকার ছিল, তাহলে আরেকটা করে আমি নিচের দিকে আঁকাই নিই। তাহলে টোটাল করে কয়টা? 6টা। টোটাল করে কয়টা? 6টা হলো। এই যে দেখো, 1 2 3 4 5 6, ঠিক আছে? বুঝাইতে পারছি। 2টা কেন নিলাম? একটার মধ্যে ইনপুট আউটপুট লিখলাম, আর একটার মধ্যে নাম লিখবো। কিসের নাম লিখবো? ইনপুটের নাম লিখবো। দেখো ইনপুট কোনগুলা? এই যে এই 2টা হচ্ছে ইনপুট। তাহলে একটা ইনপুট এ আর একটা ইনপুট বি। তুমি জাস্ট তাকায় দেখো, একবারে তুমি এটা বুঝবা না, এটা আমিও জানি। এই জন্য দেখো আমি কতগুলো ফাঁকা করে রাখছি, এই যে ফাঁকা করে রাখছি, এই যে দেখছো? এগুলোতে আমি তোমাকে আরো বুঝাবো, তবে একটা বুঝো তুমি, এই নিয়মটা একবার বুঝো, বুঝলে তুমি বারবারই পারবা। সো এখনই কোয়েশ্চেন করারও দরকার নাই বা টেনশন করারও দরকার নাই, জাস্ট তাকায় দেখো, জাস্ট তাকায় দেখো। আচ্ছা, এখন আসো, এইটুকু হয়ে গেল। আউটপুটের নামটাও লিখি, যে আউটপুটের নাম হচ্ছে ওয়াই। আউটপুটের নাম কি? ওয়াই। এই হচ্ছে নাম লেখা হয়ে গেল। এখন দেখো, এখনের কাজ সবচেয়ে সহজ, সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে সহজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডানের চলক থেকে, ডানের চলক থেকে বা সর্বশেষ চলক থেকেও লেখা যেত। ডানের চলক থেকে চলকের মান বসাবো, চলকের
চলকের মান বসাবো, ডানের চলক থেকে চলকের মান বসাবো। তাহলে ডানের চলক কোনটা? এই যে ডান পাশে এটা, এটা না ইনপুটের ডানের চলক, এখানে আবার আবার পেস লাগায় না, এটা লিখে দিই ইনপুটের ডানের চলক। এই যে ইনপুটের ডানের চলক থেকে, ইনপুটের ডানের চলক কত? ওয়াই, ওয়াই থেকে মান বসাবো। দেখো এইভাবে মানগুলো বসাইতে হয়, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, প্রথম করে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, পরেরটাতে হবে দুইটা জিরো দুইটা ওয়ান। এই যে দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, এরকম যদি তিনটা হইতো তাহলে হয়তো চারটা জিরো চারটা জিরো চারটা ওয়ান, চারটা জিরো চারটা ওয়ান। এইভাবে প্রথমে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, পরের ঘরে দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, পরে আরো একটা ঘর থাকলে চারটা জিরো চারটা ওয়ান, চারটা জিরো চারটা ওয়ান। আই হোপ এটা বুঝাইতে পারছি। এই দেখো আমার সারণী হয়ে গেছে, সারণী এটুকু হয়ে গেছে। হ্যাঁ, যেগুলো লিখছি এগুলো রুলস, এই পাশে যা লিখছি সবই হচ্ছে রুলস, এই পাশে যা লিখছি সবই হচ্ছে রুলস। এখন রুলস এগুলো কি বইয়ে আছে? না, এগুলো বইয়ে নাই, এগুলা আমার নিজের তৈরি করা। আমি তোমাদেরকে সহজ করার জন্য এই রুলস গুলো আমি নিজে তৈরি করছি, ঠিক আছে? এগুলো হচ্ছে আমি নিজে তৈরি করছি। এই রাফুল, আবার তুই কমেন্ট করছিস 3.2 নাই হাফ ইয়ারলিতে। তুই হাফ ইয়ারলি দিয়ে কি করবি বল? হাফ ইয়ারলি দিয়ে কি করবি আমাকে বুঝা। এগুলা কথা বলিস না, ঠিক আছে? হাফ ইয়ারলি ডাজেন্ট ম্যাটার। তোমার কথা হচ্ছে তোমার সিলেবাস শেষ করতে হবে, ফার্স্ট ইয়ারের মধ্যে তোমার সিলেবাস শেষ করতে হবে, ফার্স্ট ইয়ারের মধ্যে তোমার সিলেবাস শেষ করতে হবে। আবারও বলতেছি, ফার্স্ট ইয়ারের মধ্যে তোমার সিলেবাস শেষ করতে হবে। এখন তোমার কলেজ ফার্স্ট ইয়ারে প্রথম পেপার ফার্স্ট পেপার শেষ করবে, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার শেষ করবে, পরে ফার্স্ট ইয়ারে পড়া মনে থাকবে? বলো, কলেজের সাথে যদি তুমি তাল মিটাও পরে ফার্স্ট ইয়ারের পড়া মনে থাকবে? তুমি ধরো বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ফার্স্ট ইয়ারে তোমারে 10 মাস বা 11 মাস যাই পড়ায় এই পুরাটা ফার্স্ট পেপার পড়াইলো, সেকেন্ড ইয়ারে আবারও যদি তোমাকে 10 মাস পড়ায় শুধু দ্বিতীয় পত্র পড়াইলো, ফার্স্ট পেপার কিন্তু আর পড়াইলো না, ফার্স্ট পেপারে পড়া মনে থাকবে? তাহলে কি তোমার বুদ্ধিমানের কাজ কি হবে? কলেজকে অনুসরণ করা নাকি নিজের মতো করে গুছায় পড়া? বলো কোনটা হবে? এখন এটা তোমার ডিসিশন, আমি আর কিছু বললাম না, এটুকুই বললাম। কলেজের সাথে তুমি কাল মিলাবো মানে মারা খাবো, শেষ। এর চেয়ে শর্টকাট কথা আর কিছু নাই। এখন দেখো তাহলে আউটপুটের মানগুলা কত হয়? এখানে কি বলছে? এটা যোগকরণের লাগে বলছে না? যোগ মানে কি? ওয়ার অপারেশন। যোগ মানে কি? ওয়ার অপারেশন। তাহলে আমার এই দুই ঘরের কি করতে হবে? যোগ করতে হবে। এই দুইটা ঘরের যোগ করে আনসারটা এই জায়গায় লিখতে হবে, এই দুইটা ঘরের যোগ করে আনসারটা এই জায়গায় লিখতে হবে। তাহলে দেখো 0 আর 0 যোগ করলে কত হয়? আমরা সবাই জানি 0। 0 আর 1 যোগ করলে একটা 1 হইলে আউটপুট হয় 1। 1 আর 0 যোগ করলে একটা 1 হইলে আউটপুট হয় 1। 1 আর 1 যোগ করলে একটা 1 মানে আউটপুট 1। হয়ে গেছে আমার সত্যক সারণী, শেষ। জাস্ট আমরা এই যোগ অঙ্কটা একটা সারণীতে করছি, যোগ অঙ্কটাই কই করছি? একটা সারণীতে করছি। এই সারণীটার নাম হচ্ছে, এই সারণীটার নামই কি? একটা সত্যক সারণী। সারণীটার নামই কি? সত্যক সারণী। বুঝতে পারছো? এখন আসো আরো প্র্যাকটিস করি। আমি এখন তিনটা দিয়ে আসি, তিনটা দিয়ে আসি, তিনটা চলক দিয়ে আসি, তাহলে তোমরা আরো সহজে বুঝবে। আচ্ছা, আমি তোমাদেরকে তিনটা চলকে নিয়ে আসি, ঠিক আছে? তাহলে তিনটা চলকের জন্য টোটাল গড় কয়টা হবে? তিনটা চলকের জন্য টোটাল গড় কয়টা হবে দেখো তো। আমি 3 চলক দিব, আগে সমীকরণটা লিখি তারপরে আসি। একটা সমীকরণ লিখলাম যে y is equal to a b c। দেখো চলক কয়টা? তিনটা, তিনটার গুণ করতে হবে, ঠিক আছে? a b c এই তিনটার গুণ করতে হবে। এখন তাহলে আমার মোট চলক হচ্ছে তিনটা। দেখো 1 নাম্বার রুলস, তিনটি চলক। কয়টি চলক? তিনটি চলক। তাহলে গড় কয়টা হবে? 2 কিউব মানে 8টা। তার সাথে সবসময় দুইটা কমন থাকবে, দুইটা করে বেশি নিতে হবে। তাহলে টোটাল গড় আগাইতে হবে 10টা। টোটাল গড় আগাইতে হবে কয়টা? 10টা। আরে বাপ রে, সেই পেরা, 10টা গড় আগাইতে হবে। বাবা দেখো 10টা গড় আগাইতে হবে আমার, মানে হেভি পেরা। একটা গেল, দশটা গড় আগাইতে হবে।
কয়টা হইলো দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10, পারফেক্ট। 10টা ঘর হয়ে গেল, 10টা ঘর হয়ে গেল। এরপরে দেখো, এরপরে কি করতে হয়, যতগুলা ইনপুট থাকবে, 2 নাম্বার রুলস, যতগুলা ইনপুট থাকবে আউটপুটকে ততগুলা ভাগ করব। তাহলে 2 নাম্বার রুলস দেখো, ইনপুট কয়টা, ইনপুট কয়টা, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটি ইনপুট, কয়টা ইনপুট, তিনটি ইনপুট। তাহলে আমার প্রথম ঘরে আমার ইনপুট লিখে নিতে হবে, প্রথম ঘরে কি লিখবো, ইনপুট, আর এই পাশে শেষের দিকে লিখবো আউটপুট। এটা সব সময় ওর যতগুলো সারণী তুমি একবার সব সময় আঁকার পরে এখন ইনপুটের ঘরটাকে তোমার 3টা ভাগে ভাগ করতে হবে। তাহলে ইনপুটের ঘরটা কয় ভাগ, 3 ভাগ। তাহলে কয় ভাগ করতে হবে, ইনপুটের ঘরটাকে 3টা ভাগে ভাগ করতে হবে। তাহলে ইনপুটের ঘরটাকে তোমার 3 ভাগে ভাগ করতে হবে। তাহলে দেখো আমি ঘরটা, যেহেতু আমার এটাকে 3 ভাগে ভাগ করতে হবে, আমি এটাকে একটু বড় করে নিই, ঘরটা, ইনপুটের ঘরটাকে আমি বড় করে নেব, ঠিক আছে। এটা কয় ভাগে ভাগ করতে হবে, 3 ভাগে। আহা, একটা গেল, এই যে হয়ে গেল আমার ইনপুটের ঘর 3 ভাগ, ইনপুটের ঘর 3 ভাগ। আউটপুট, আউটপুটে যেহেতু কোনো সেগমেন্ট নাই, কেবলমাত্র ওয়াই আছে, তাহলে আউটপুটকে আর কোনো ভাগ করার দরকার নাই, আউটপুটকে আর কোনো ভাগ করার কি নাই, দরকার নাই। এখন আসো আমার মান বসাইতে হবে, চলকগুলোর নাম লিখতে হবে। প্রথম ঘরে ইনপুট আউটপুট, এই যে প্রথম ঘরে ইনপুট আউটপুট, প্রথম ঘরে ইনপুট আউটপুট, দ্বিতীয় ঘরে নাম লিখতে হবে। কিসের নাম, চলকের নাম। দেখো দ্বিতীয় ঘরে নাম বসাইতে হবে, কিসের নাম, চলকের নাম। এ বি সি, চলকের নামগুলো কি, এ বি সি। তাহলে এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। আর আউটপুটটার নাম কি, ওয়াই, আউটপুটের নাম কি, ওয়াই, ঠিক আছে। ওটা একটু সুন্দর করে লিখি, আউটপুটের নাম হচ্ছে ওয়াই। এইটুকু বুঝছে কোনকে বলো তো, না গড় করতে টাইম চলে যাবে না, এতগুলো আসে বলতে 3টা দিয়ে সবচেয়ে বেশি আসে, 3টা দিয়ে সবচেয়ে বেশি আসে। ওকে, মোহনা ইসলাম বলছে 3 ভাগ, গুড, এই তো বুঝতে পারছি, দেখছো। এখন আমরা কি, ওই যে দেখ 2টা পড়তে আমার কত সময় লাগছিল, 3টা পড়তে আরো কম সময় লেগে যাইতেছে এখন। তাহলে আমরা এখন আসো, আমরা এগুলোকে একটু, এখন কি করতে হবে, এগুলোর মান বসাইতে হবে। মান বসানোর রুলস কি, মান বসানোর রুলস কি, ইনপুটের ডানের চলক থেকে চলকের মান বসাতে হবে। ইনপুটের ডানের চলক থেকে, ডানের চলক কোথায়, এই যে সি, সি থেকে প্রথম ঘরে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। পরের ঘরে কি করতে হবে, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। হোল্ড 1 মিনিট। তাহলে দেখো ডান থেকে মান বসাইতেছি, প্রথমে একটা 0 একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। পরের ঘরে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। তাহলে পরের ঘরে কি হবে, 4টা 0 4টা 1, একটা 2টা 3টা 4টা, 4টা 1, 4টা 1 হয়ে গেল, হয়ে গেল আমার সারণ। না বুঝলে বলবা, মানে আমি কিন্তু এটা, মানে এটা আল্লাহর প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা। আমি বুঝতে পারি আমার একটা কথাকে আরেকজন বুঝতে পারতেছে কিনা, আমি কি কথাটা সিম্পলিফাইড করে বলতে পারছি কিনা, খুবই সহজ সরল ভাবে বলতে পারছি কিনা, এটা আল্লাহর প্রতি আমি কৃতজ্ঞ যে আমি এটা কেন জানি বুঝতে পারি। এই জন্য হয়তো পোলাপাইন আমার পড়াটা একটু পছন্দ করে, দেখছি অনেকেই ভালো বলে, বা দীর্ঘদিন ধরে পড়াচ্ছি তো পোলাপাইন ভালোই রিভিউ দেয়। তাহলে দেখো এখন এ বি সি, এদের মধ্যে সম্পর্ক কি, সম্পর্ক কি বলতো, গুণ, সম্পর্ক কি, গুণ। তাহলে এই 3 ঘরের গুণ করতে হবে, 3 ঘরের গুণ করতে হবে। 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে আউটপুট কত হয়, 0। এটা একটু অন্য কালার কালি দিয়ে লিখি না, কি বলো, 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে আউটপুট কত হয়, 0, আউটপুট কত হয়, 0। 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে আউটপুট কত হয়, 0। 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে আউটপুট কত হয়, 0। 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে আউটপুট কত হয়, 0। 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে আউটপুট কত হয়, 0। 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে আউটপুট কত হয়, 0। 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে আউটপুট কত হয়, 0। 1 1 1, এক 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 এক, তাহলে আনসার কত, 1। বলো বুঝছো কিনা, এটা বুঝলে তোমার